চারিদিকে গাঢ় অন্ধকার। দুয়ারে কেউ খটখট আওয়াজ করে। মায়ের বলা কথা মনে পড়তেই বুকে ভয় ধরে যায়। পূর্ণতার মনে পড়ে পরমা বলেছিলেন, মা যেহেতু ডেকেছিস, তোকে এই প্রাসাদের একটা গোপন কথা বলি, কাউকে বলিস না কিন্তু। পূর্ণতা মাথা নাড়িয়ে না বুঝায়। পরমা সুন্দরী ফিসফিস করে কানের ধারে বলে, চলেন। এই প্রাসাদ মানুষ খেকো। রাত হলে হেঁটে জেগে উঠে, এর সাথে বাইরের জগতের কোনো সংযোগ খুঁজিস না। প্রতি রাতে এই প্রাসাদ রক্তের গোসল দেয়। এই প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত কক্ষ হলো তোর স্বামী মানে আমার ছেলের কক্ষ। এই কক্ষে শামীমের অনুমতি ছাড়া কারো ঢোকা নিষেধ। তুই তার বধূ, তাই তোকে প্রবেশের অনুমতি দিয়েছে। ভুলেও ওই কক্ষ থেকে কখনো রাতে বের হবি না। কেউ মধ্যরাতে দুয়ারে কড়া নাড়তে দেখলে কখনো ভুলেও দুয়ার খুলিস না। পূর্ণতা আরো কিছু জানতে ইচ্ছুক হয়, কিন্তু তার আগেই পরমা সুন্দরী স্থান ত্যাগ করেন। পূর্ণতার মনে ভয় জেঁকে বসে। সে ভূতকে অনেক ভয় পায়। ভূত প্রেত তার জানের দুশ্মন। রূপবান বুবুর মুখে ছোটবেলা থেকে কত ভূতের গল্প শুনেছে, তার ইয়ত্তা নেই। বুবুর রাত হলেই চাটাই বিছিয়ে তাকে বুকে নিয়ে গল্প জুড়ত। গল্প শুনে শুনে তার বুকেই ঘুমে লুটিয়ে পড়ত। সেসব এখন ইতিহাস, কিন্তু আশ্চর্যের বিষয় বুবু আজও এসেছিল। প্রায়ই আসে, পূর্ণতার সাথে থাকে। সব বিপদ থেকে উদ্ধারের উপায় বলে। আজ যখন বুবুকে বলেছে শাওরি মায়ের কথা, তখন বুবু বলেছে ওই মহিলাকে বিশ্বাস না করতে, নিজ থেকেই এই রহস্যের গণ্ডি টপকাতে। পূর্ণতা জিজ্ঞেস করেছিল, আমি কি পারবো বুবু? বুবু হেসে বলেছিল, এত বছর ধরে তুই না পারলে টিকে আছিস কিভাবে? পূর্ণতা সাহস পেয়েছে, নিজের উপর নিজেরই গর্ব হয়। নিজে থেকেই পিঠ চাপড়ে বলে, সাবাস পূর্ণতা, তুই একটা জিনিস বটে। পূর্ণতার ধ্যান ভাঙে আবারও দুয়ারে ধুমধাম শব্দে। এবার তার সাহস হাওয়া হয়ে যায়, কারণ কেউ দুয়ার ভেঙে ফেলার মতো আওয়াজ করছে। কান খাড়া করলে শুনতে পায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে দরজায়। সাথে কেমন খড়খড় শব্দ শোনা যাচ্ছে। পূর্ণতার গলা শুকিয়ে যায়। ভুলে যায় রূপবান বুবুর দেওয়া সাহস। বেলকনি ছেড়ে কক্ষে প্রবেশ করে। এখন এই ভয়ঙ্কর সুন্দর প্রাসাদ তার কাছে মানুষ খেকো মনে হচ্ছে। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে যায়। এবার আর টু শব্দটি হচ্ছে না, আবারও নিস্তব্ধতায় গ্রাস করে নিয়েছে প্রাসাদ। পূর্ণতা হাফ ছেড়ে বাঁচে। কান খাড়া করে, কিন্তু না, আর কিছুই শোনা যায় না। একবার ভাবে দুয়ার খুলে বাইরে গিয়ে দেখবে, পরক্ষণেই মতো পাল্টায়, কি দরকার হুদাহুদি ঝামেলা বাড়ানোর। কপাল চুয়ে খামের ফোঁটা চিবুকে থাকলে হুঁশ ফিরে তার। এখনো গায়ে সেই গহনা আর শাড়ি। এগুলো এখন খোলা প্রয়োজন। ঘামে ভিজে একেবারে চুপচুপ করছে গতর। চোখ ঘুরিয়ে পাশেই দেখতে পায় একটা দরজা। সেদিকে এগিয়ে খুলে দিতেই দেখে হাম্মামখানার মতো এখানেও বিশাল এক গোসল দেয়ার ব্যবস্থা। আর সাথে ঘুরবার জায়গা। পূর্ণতা কাপড় ছেড়ে গোসল দেয়। লম্বা সময় ধরে জল খেলা খেলে সে ক্লান্ত হয়ে বেরিয়ে আসে বাইরে। এবার খুব ঘুম পায়, কিন্তু আসার পর থেকে পেটের দানাটিও পড়েনি। সেই কবে খেয়েছে মনে নেই। এবার খিদে পেট জ্বলতে থাকে। নাকে কেমন সুঘ্রাণ ভেসে আসতেই পাশের একটা ছোট টেবিলে চোখ যায়। এগিয়ে গিয়ে দেখে হরেক পদের খাবার, যার সে নামও জানে না। কিন্তু এই বদ্ধ কোঠায় সে ছাড়া তো আর কেউ নেই। তাহলে খাবার কে রেখে গেল? তখনই মনে পড়ে তার স্বামীর কথা। ইস, কিভাবে ভুলে গেল। উনি কোথায়? একবার ও তো আর দেখল না। আর এই খাবার বাকে রেখে গেল। নাকি ভূত প্রেতের সত্যি সত্যি বাস এই প্রাসাদে? ভয়ে থিতু হয়ে রইল সে। পেটে ঘুরঘুর শব্দে না খেয়েও পারল না। তাই তো তৃপ্তি করে খাবার খেতে লাগলো। সেই দৃশ্য বেলকনির বাইরে বুকে হাত দিয়ে দেখছে স্বামী। মুখে মুচকি হাসি। এই পুচকে ভয়ঙ্করী নারীর প্রতি তার এত টান কেন? বুঝে আসে না। তবে কি আবারও প্রেমবানে বিদ্ধ হয়েছে অন্তর? আবারও কি কোনো ছলনাময়ীর মোহে আটকে যাচ্ছে সে? শামীম ডুব দেয় অতীতে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই দিন। বিয়ের রাতের ঘটনা মনে পড়তেই যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। জানা যাক কি হয়েছিল সেই রাতে। রহমতপুরের জমিদার বাড়িতে ধুমধামে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সানাইয়ের সুর আর বিয়ের গানে মুখরিত পুরো জমিদার বাড়ি। ফুলে ফুলে আর মরিচ বাতি দিয়ে মহলের আগা মাথা মুড়ানো। মহলের ভেতরে বাইরে হই হুল্লোড় করছে গ্রামের মানুষজন।
জমজমাট এক আয়োজন করেছেন মশিউর তালুকদার। মহলের বাইরের প্যান্ডেলে বসে কথাটা বলছিলেন শুক্কুর মেম্বার। দইয়ের কাপ সাবার করে তেনার কথায় তাল মিলালেন গফুর মিয়া। গফুর মিয়া জমিদার বাড়ি দেখভাল করেন, কারণ মশিউর তালুকদার পরিবার সমেত শহরে থাকেন। গ্রামের বিশাল জমিদার বাড়িটি খালি পড়ে থাকে। জমিদার বাড়ি 3 তলা বিশিষ্ট। নিচতলায় রান্নাঘর আর বসার জায়গা। খাবার ব্যবস্থার জন্য আছে সুবিশাল ডাইনিং রুম। দোতলায় 5 কামরা, সবগুলোতেই শোবার ব্যবস্থার সাথে অ্যাটাচড বাথরুম। মশিউর তালুকদার শৌখিন মানুষ। মহলের গঠন কাঠামো তার বাপ দাদার আমলের হলেও আসবাব এবং সরঞ্জামাদি আধুনিক যুগের। মহলের সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া সবই মশিউর তালুকদারের কৃতিত্ব। 3 তলায় 5টি কামরা, একটা বিশাল লাইব্রেরি, 3টি গেস্টরুম, আর 3 তলার শেষ মাথার কক্ষে থাকেন এই মহলের একমাত্র উত্তরাধিকারিণী। সানাইয়ের সুরকে উপেক্ষা করে 3 তলার শেষ মাথার কক্ষটি থেকে গিটারের সুরে খালি গলায় গাওয়া গানটা টেপ রেকর্ডারে বেজে চলেছে। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুড তোলা এক রিকশায়। আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি তুমি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ব না, তোমার পিছু ছাড়ব না। রমণী আরামকেদারায় শুয়ে গানটি উপভোগ করছিল। পরনে তার লাল বেনারসি, দুহাত ভর্তি রেশমি চুড়ি, খোপায় গুজা বেলি ফুলের গাছরা, ঠোঁটে মাখা লাল টকটকে লিপস্টিক, কপালে গাঢ় লাল টিপ, খুব সাদামাটা সাজসজ্জা, চোখের নিচে লেপটে যাওয়া কাজল, পায়ে লাল আলতা, মাথায় বিয়ের ওড়না, সেখানে আরবিতে লেখা জিহাদের বউ, স্ত্রী। রেকর্ডারে তখনও ছেলেটার কণ্ঠে গানটা বাজছে। তুমি অদ্ভুত এক খেয়ালে, গাঢ় লাল টিপ দেখি কপালে, হঠাৎ আমার দিকে তাকালে, আজ আমি ভয়ে পেলাম না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ব না, তোমার পিছু ছাড়ব না। রমণীর চোখ বেয়ে নদীর স্রোত বহমান। তখনই সেখানে উপস্থিত হন একজন মহিলা। তিনি নিঃশব্দে এসে রমণীর পাশে দাঁড়িয়ে ধীরস্থির কণ্ঠে শোধান, মমতারিন মা। মমতারিন চোখ খুলে তাকায়। তার দৃষ্টির শূন্য, অনুভূতি নিষ্প্রাণ। মহিলাটি ছলছল চোখে তাকিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে বাচ্চা। বলেই তিনি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। মমতারিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। এদিকে বাইরে তোড়জোড় শুরু হয়ে গেছে। বর এসেছে, বর এসেছে বলে মেয়েদের দল গেট ধরতে ছুটে যায়। ঘোড়ায় সওয়ার হয়ে এসেছেন বিক্রমপুরের জমিদারের ছেলে জিহাদ। সে সম্পর্কে মমতারিনের ফুফাতো ভাই। জিহাদকে বরণ করতে জড়ো হয়েছেন বুজুর্গ মহিলা আর মেয়ে ছেলে। জিহাদ ঘোড়া থেকে নেমে 3 তলার অপেক্ষমান কক্ষের বারান্দায় তাকায়। দূর থেকে ঝাপসা দেখা যাচ্ছে একটা নারী অবয়ব। জিহাদের তাকে চিনতে অসুবিধা হয় না। এই রমণী যে তার খুব পরিচিত, একেবারে অন্তরের সাথে মিশানো। তার পুরোটা অস্বস্তি জোরে যার বিচরণ, তাকে চিনতে কি তার অসুবিধা হবে? জিহাদের ধ্যান ভাঙে ছোট্ট শালিকা অর্মির ডাকে। অর্মি জিহাদের আপন বোন, কিন্তু তার জিহাদের থেকে মমতারিনের সাথে ভাব বেশি। আর সেই জন্য সে নিজের ভাইয়ের বিয়ে ছেড়ে মমতারিনের বাড়িতে আগেভাগে এসে পড়েছে। এই কারণে শালিকা বলছে অর্মিকে। জিহাদ মুখে রুমাল চেপে মুচকি হাসে, চোখ দিয়ে টিপ দেয় অর্মিকে। অর্মি মুচকি হেসে বলে, বলুন তো দুলাভাই। নয়া জামাই গোসল করে, টুপি থাকে মাথার পরে, 100 কলস পানি দাও, তবু শুকনা তার গাও। জিহাদ হেসে বলে, এটা তো খুব সোজা শালিকা রানী। হ্যাঁ হ্যাঁ, তো বলুন দুলাভাই কি হবে? এটা হলো কচু গাছ। এবার আমার পালা, আমি বলবো আপনারা উত্তর দিবেন। সবাই হৈ হৈ করে ওঠে। জিহাদ বলে, রামের বামেতে বসি নই আমি সীতা। উড়িষ্যা নগরে মোর আছে এক মিতা। এবার সবাই নিশ্চুপ, কারো মুখে তার শব্দটি নেই। সবাই মুখে মুখে আওড়াচ্ছে, রামের বামেতে বসি নই আমি সীতা, উড়িষ্যা নগরে
মোর আছে এক মিতা। কি হতে পারে? সম্মানিত পাঠক, আপনারা এই ধাঁধার উত্তর পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কেউ বলতে পারছে না। সবাই মাথায় চুলকাচ্ছে আর ভাবছে। এবার জিহাদ বলে, টাইম আপ, এখন আমার পথ ছাড়ুন, আমার বউ আমার অপেক্ষা করছে। সবাই হইহুল্লোড় করে জামাইকে বরণ করে নিল। আকদের জন্য মমতারিনকে নিচে নামিয়ে আনা হয়েছে। মহলের নিচতলার সোফাগুলো সাজিয়ে সেখানে জামাই বউ বসার জায়গা সাজানো হয়েছে। বর বধূ মুখোমুখি দুঃসোফায় বসা, মাঝে ফুলের মালার পর্দা দেওয়া। মমতারিন মাথা নিচু করে বসে আছে। সে নিষ্প্রাণ, অনুভূতি শূন্য। জিহাদ ফুলের মালার ফাঁক দিয়ে তার প্রেয়সীকে দেখার ব্যর্থ চেষ্টা করছে। কাজী সাহেব যথারীতি আকদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। পুরো নিচতলা জুড়ে মানুষের সমাগম আর গুনগুন শব্দ করে গল্প করছে সবাই। হঠাৎ পুরো গ্রামের পাওয়ার চলে যায়। অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। বিয়ে বাড়িতে রৈরি পড়ে যায়, যে যার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিয়েছে। মশিউর তালুকদার হাঁক ছাড়তেই গফুর মিয়া টর্চলাইট হাতে মহলের কারেন্টের মিটার রুমে চেক করতে চলে যায়। গফুর মিয়া হাট্টা লোক, গুফ রেখেছেন বাংলা সিনেমার জল্লাদদের মতো করে। গুফে নিয়মিত সর্ষের তৈল মেখে গুফে তাও দেন। তিনি লাইট হাতে হেলে দুলে মিটার রুমের দিকে এগুচ্ছিলেন আর মুছে তাও দিচ্ছেন। হঠাৎ লক্ষ্য করেন মহলের এক পাশের ঝাউগাছগুলো কেমন নড়েচড়ে উঠেছে। মনে হচ্ছে ওখানে কেউ আছে। গফুর মিয়ার ভয়ডর বলতে কিছুই নেই, তিনি কালক্ষেপণ না করে সেদিকটায় এগিয়ে গেলেন। লাইট মেরে মেরে দেখছেন কিন্তু কাউকেই দেখতে পান না। কিছুক্ষণ এদিক ওদিক লাইট মেরেও কিছু না দেখতে পেয়ে উল্টো ঘুরে তাকানোর সুযোগ পেলেন না, তার আগেই কেউ তার কলিজায় ছুরি ঢুকিয়ে দেয়। তিনি কেবল আহ শব্দটা করলেন, খুনি মুখ চেপে ধরে তার ঘাড়টায় মটকে দিল। তারপর পা হিচড়ে ভেতরে প্রবেশ করল। মহলের ভেতরে তখন মানুষের গিজগিজ আর অন্ধকারের রুদ্ধশ্বাসের পরিস্থিতি। খুনির মুখে ভয়ঙ্কর রাগ, যেন আজ সব ধ্বংস করতেই তার আগমন। তারপর শুরু হলো চিৎকার, একা এক হাতে এত এত মানুষকে ছিঁড়ে দিচ্ছে সে। চারিদিকে চিৎকার আর রৈরি পড়ে গেল। মশিউর তালুকদার কিছুই বুঝতে পারলেন না, শুধু মানুষের চিৎকার আর আর্তনাদ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ততক্ষণে মহলের ভেতরে আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ক্ষতবিক্ষত লাশগুলো। মশিউর তালুকদার তার স্ত্রীকে বললেন, জিহাদ আর মমতারিনকে উপরের কক্ষে তাড়াতাড়ি নিয়ে যাও। তারপর তিনি এগিয়ে গিয়ে যা দেখলেন, আঁতকে উঠে কয়েক কদম পিছিয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেখতে মানুষ। দানবীয় শরীরের শিরা উপশিরাগুলো ফুলে উঠছে। শরীর পুরো নীল বর্ণ ধারণ করেছে, চক্ষু যুগল লাল টকটকে। সেই রক্তছড়া চক্ষু দিয়ে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। রাগে তার গলা দিয়ে খড়খড় শব্দ হচ্ছে। মশিউর তালুকদার ভয়ে থোক গিলে বললেন, কে কে? খুনি মুখের রহস্যময় হাসি হেসে কোনো জবাবই দিল না। এক থাবায় মশিউর তালুকদারকে অজ্ঞান করে দেয়। ডিংডিঙিয়ে সিঁড়ি বেয়ে উপর তলায় উঠতে লাগল। এদিকে পূর্ণতা ছিল উপরের তলায়। পূর্ণতাকে পেয়ে সে তো মহাখুশি। তোকে আজকে বাঁচাবে। আমি কি দোষ করেছি? আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। কোন কথা না বলে পূর্ণতাকে 2 তলা থেকে নিচে ফেলে দেয়। এতে পূর্ণতা মারা যায়। আপনাদের কি মনে হয়, কি কারণে এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে? কমেন্টে জানান।